আজ আবার মাঝরাস্তায় তিতলির পথ আটকে দাঁড়িয়েছে সাজ্জাদ। এটা তার প্রতিদিনের অভ্যাস, বলতে গেলে বদ অভ্যাস। তিতলি বেচারি এটাই বুঝে পায় না কেন সে প্রতিদিন তার পথ আটকে দাঁড়ায়। তিতলি, আবার পথ আটকে দাঁড়িয়েছেন? বলি, আপনার লজ্জা করে না? এভাবে মেয়ে মানুষের পথ আটকে দাঁড়ান? রেগে সাজ্জাদ উহুম করে না। লজ্জা, লজ্জা মেয়েদের ভূষণ, ছেলেদের না। মিষ্টি হেসে তিতলি, তো ছেলেদের কি ভূষণ? মেয়েদের পথ আটকানো? অসভ্যতামির একটা লিমিট আছে। রেগে সাজ্জাদ, না, অকারণে আটকালে সেটা অসভ্যতামি। আর ছেলেদের ভূষণ সুন্দরী রমণীদের প্রশংসা করা। ভাবলেশহীনভাবে তিতলি, ও তার মানে আপনি স্বীকার যাচ্ছেন আপনি অসভ্য? সাজ্জাদ, আমি তো অকারণে আটকাইনি, কারণে আটকেছি। তাহলে আমি অসভ্য কি করে হই? তিতলি, তো কি জন্য আটকেছেন? কি চান আপনি? সাজ্জাদ, একটু থেমে, মন চাই। তিতলি, মানে? ভ্রু কুচকে সাজ্জাদ, মানে আমার মন যেহেতু তুমি নিয়েছ, সেটা চাইব না, তোমারটা দাও। তিতলি, গাছ থেকে পেরে নিন। অসহ্য লোক। হুহ বলেই হনহন করে তিতলি সাজ্জাদকে পাশ কাটিয়ে চলে গেল কলেজে। সে বুঝে না এই বড়লোক বাপের পোলা কেন তার পিছে ঘুরে। কোনো কুলক্ষুনে যে সে রুবির মায়ের ডাকে গিয়েছিল, এখন তারই আফসোস করে তিতলি। ফ্ল্যাশব্যাক। তিতলি সকাল থেকে সেজে গুছে রেডি হচ্ছে, আজ বান্ধবীর সাথে বাইরে যাবে। বান্ধবীর বাসায় যাবে। অনেকদিন ধরে রুবি বলছে তার বাসায় যেতে, আর রুবির মাও তিতলির মাকে ফোন করে তিতলিকে ডেকে পাঠিয়েছে। তিতলি খুব সুন্দর একটা শাড়ি পরেছে, রুবিও শাড়ি পরেছে। রুবিদের বাড়িতে কিসের যেন অনুষ্ঠান আছে যা তিতলির অজানা। মেরুন রঙের শাড়ি, চুলগুলো কোমর ছাড়ানো, হালকা সাজ। এমনেতেই তিতলি বেশ সুন্দরী। রুবিও কম যায় না। তাড়াহুড়ো করে তিতলি রুবির সাথে বেরিয়ে পড়ে। যেহেতু রুবি গাড়ি নিয়ে এসেছে তাই তাড়াতাড়ি রুবিদের বাড়ি পৌঁছে গেছে ওরা। বাড়িতে এসেই তিতলি আর রুবির চোখ চড়কগাছ। চিল্লাচিল্লিতে কানের পর্দা ফাটার উপক্রম। উফ মামি, আমি কতবার বলেছি আমার রুমের আশেপাশেও যেন এই মেয়েটা না থাকে, তবুও কেন আমার রুমে ঢুকল? ওয়াই? তোমাকে বলিনি? রুবির মা, থাক না বাবা, এবারের মতো যেতে দে, আর এমন করবে না। আর কতবার সুযোগ দেব? আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাব। বলেই পিছনে ঘুরে তিতলিকে দেখে হা হয়ে গেছে। কি ভীত চেহারা, কানে হাত দিয়ে মুখ কাচুমাচু করে রেখেছে। এর মধ্যেই রুবি বলল, রুবি, কি ব্যাপার সাজ্জাদ ভাই? আবার কি হয়েছে যে এভাবে চেঁচাচ্ছেন? সাজ্জাদ তো এখনো ঘরে আছে। খুঁটিয়ে খুঁটিয়ে তিতলিকে দেখতে ব্যস্ত সে। এর মধ্যে রুবি তিতলিকে উদ্দেশ্য করে বলল, রুবি, তিতলি, চল আমার রুমে, এগুলো চলতেই থাকবে। তিতলিও একবার সাজ্জাদকে দেখে রুবির সাথে চলে গেল। আর সাজ্জাদ বিড়বিড় করে তিতলির নাম নিচ্ছে আর মুচকি মুচকি হাসছে। এবার সে তার মামিকে উদ্দেশ্য করে বলল, সাজ্জাদ, আর যেন এই মেয়ে আমার ধারে কাছে না আসে। মাইন্ড ইট। বলেই চলে গেল নিজের রুমে। সেই দিনই সাজ্জাদ আর তিতলির প্রথম দেখা হয়। আর প্রথম দিনই সাজ্জাদ তিতলির প্রতি দুর্বল হয়ে পড়ে। বর্তমান আজ আবারও তিতলি কলেজে দেরিতে উপস্থিত হয়েছে সাজ্জাদের জন্য। কলেজে এসেই দেখে রুবি রেগে ফায়ার হয়ে আছে। তিতলি, তুই কেন রেগে আছিস? রেগে তো আমার থাকার কথা।
বেশ রেগে। রুবি গোমরা মুখ ভ্রু কুঁচকে, তুই কেন রেগে থাকবি কেন? একে তো লেট করেছিস, তার উপর বড় বড় কথা। তিতলি, কথা কি আর সাধে বলি? আজও তোর ভাই আমার পথ আটকেছে। হুহ। রুবি, আচ্ছা তোরই বা সমস্যা কি? যা চায় দিয়ে দে না। তিতলি, তুই জানিস তোর ভাই কি চায়? রুবি, না। আমাকে শুধু প্রতিদিন বলে তোর বান্ধবী একটা চুন্নি। আমার জিনিস দেয় না। দিয়ে দিতে বল না। কি এমন জিনিস নিয়েছিস রে তুই? কি চায় বারবার? তিতলি, তোর ভাই আমার মন চায় বারবার। আর আমি চুন্নি? দাঁতে দাঁত চেপে তোর ভাইকে দেখাচ্ছি মজা। বাজে লোক কোথাকার। রেগে। রাগ দেখিয়ে তিতলি হনহন করে ক্লাসে চলে যায়। আর রুবি বুঝতে পারে তার ভাই তিতলির কাছে কি চায়। রুবিও তিতলির পিছন পিছন যায়। এদিকে সাজ্জাদ একটা ছেলেকে বেরোধক পেটাচ্ছে। ছেলেটা বারবার ক্ষমা চাইছে কিন্তু সাজ্জাদ কোনো কথাই শুনছে না। আর তার পাশে তার ছোট বোন সামিয়া চিয়ার করছে যেন আরো মারে। সামিয়া, ভাইয়া, আরো মার। আমি কতকরে বলেছি আমার পিছে ঘুরিস না। কিন্তু না, কথা তো শুনবেই না, আবার আমাকে থ্রেড দেয়। সামিয়াকে। হুহ। মার শালাকে। সাজ্জাদ, সামিয়া ল্যাঙ্গুয়েজ ঠিক কর। ফাজিল মেয়ে। একে তো তুই সাইজ করতে পারতি। সামিয়া, করেছি তো। আমি এক দফা হাত সাফ করেই তোর কাছে নিয়ে এসেছি। দাঁত কেলিয়ে। সাজ্জাদ ছেলেটাকে নিচে ফেলে বোকার মতো বোনের দিকে তাকিয়ে আছে। এই মেয়ে কি ডেঞ্জারাস। ছেলেটাকে এক দফা মেরে আবার সাজ্জাদের কাছে মার খাওয়াতে নিয়ে এসেছে। ভাবা যায়। হায় খোদা। কলেজে ক্লাস শেষ করে তিতলি আর রুবি একসাথে বেরিয়েছে। তিতলি আর রুবি দুইজনে দ্বাদশ শ্রেণীতে পড়ে। তিতলির ইচ্ছা সে একজন বড় সার্জন হতে চায়। আর রুবির তেমন কোনো ইচ্ছে নেই। সে পড়াশোনাই করে বিয়ে করার জন্য। এ নিয়ে তিতলি ওকে কম কথা শোনায়নি। তিতলি, চল আজ একটু পাশের মার্কেটে ঘুরে আসি। রুবি, না, ওখানে যাওয়া যাবে না। ভয় ভয়। তিতলি গোমরা মুখ ভ্রু কুঁচকে, কেন যাওয়া যাবে না? রুবি, ওখানে দীপ্তরা আড্ডা দেয়। তিতলি, এটা সেটাই না যেটা তোর পিছে ঘুরে? রুবি দ্রুত মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তিতলি বাঁকা হাসি দিয়ে বলে, তিতলি, তাহলে তো আরো ভালো। ফ্রি ফ্রি অনেক জিনিস পাবো, চল। রুবি, এই তুই পাগল হলি? ওরা অনেক ডেঞ্জারাস। আমি তোকে নিয়ে রিস্ক নিতে পারবো না। ওদের গ্যাং অনেক খারাপ। তিতলি, আচ্ছা। কি খারাপ কাজ করছে? বস্তিবাসীকে তাদের থাকার জায়গা করে দিয়েছে তাই খারাপ? নাকি অসহায়দের সাহায্য করে তাই খারাপ? রুবি, মানুষের সাথে মারামারি করে তাই খারাপ। তিতলি, অকারণে তো আর করে না। রুবি, এই তুই চুপ থাকতো। তবুও তিতলি রুবিকে এক প্রকার টেনে মার্কেটের দিকে গেল। তিতলি আর রুবি দেখল দীপ্ত তার কিছু বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে। দীপ্ত এক লোকের সাথে কথা বলছিল। তিতলি দীপ্তকে দেখলেও লোকটির চেহারা দেখেনি। তিতলি, দীপ্ত ভাইয়া বলতেই দীপ্ত সহ ওই ব্যক্তিও পিছনে ঘুরে। তিতলিকে দেখে তার মুখে হাসি ফুটে উঠেছে। আর তিতলির রাগ হচ্ছে। কারণ ব্যক্তিটি সাজ্জাদ। তিতলি গোমরা মুখ দাঁতে দাঁত চেপে, রুবি, তোর ভাই এখানে কি করে? রুবি, আমি কি জানি। চুন্নি কোথাকার। তোকে আগেই বলছি আসতে হবে না। হুহ। রেগে। তিতলি একবার রুবির দিকে তাকিয়ে দীপ্তর দিকে আগায়। দীপ্ত, আরে, তিতলি আপু।
কেমন আছো? তিতলি, এই তো ভাইয়া, ভালোই আছি। কিন্তু রোজ রোজ এক হনুমান আমার পথ আটকায়, তাই একটু ডিস্টার্বড। দীপ্ত হেসে দিল, ঘাড় একটু কাত করে রুবির দিকে তাকালো। রুবির সাথে চোখাচোখি হতেই রুবি তিতলির পিছনে লুকাল। দীপ্ত রুবিকে দেখে মুচকি হাসল। কিন্তু সাজ্জাদের মোটেও তিতলির কথা পছন্দ হয়নি। তাকে হনুমান বলা হয়েছে তাই। সাজ্জাদ, কোনো চুন্নি যদি মানুষের জিনিস নিয়ে রিটার্নে কিছু না দেয় তাহলে মানুষ এভাবে পথ আটকাবেই। দীপ্ত সাজ্জাদ তিতলির কাহিনী জানে তাই কিছু বলছে না। তিতলি, ও হ্যালো, আমি আপনার কিছুই নি নাই। সাজ্জাদ, সব নিয়ে বসে আছে। আমার যা চাই তা দাও, আমি আর পথ আটকাব না, সাথে চলব। তিতলি, সাথে চলব? শখ কত? দিব না। সাজ্জাদ, তাহলে আমিও পথ ছাড়ব না। তিতলি কিছু বলতে যাবে তার আগেই দীপ্ত সাজ্জাদকে আর রুবি তিতলিকে থামায়। রুবি, আগেই বলছি এখানে আসিস না। জোর করে নিয়ে আসলি। দীপ্ত রুবির কথা শুনে জ্বলে উঠল। এখানে কেন আসবে না? দীপ্ত, কেন এখানে আসা যায় না? জোর করে নিয়ে আসতে হয় কেন? রুবি, এখানে একদল বানর সেনা আড্ডা দেয় কিনা তাই। দীপ্ত, আমরা বানর সেনা? রুবি, আমি তো আপনার নাম নিইনি, আপনিই শিকার গেলেন। দীপ্ত, আর তুমি তো একটা ভীতু প্রাণী, খালি আমার থেকে পালাও। রুবি, মোটেও না। হুহ। তিতলি সাজ্জাদকে থামাতে গিয়ে এরা নিজেরা ঝগড়া করছে। এবার সাজ্জাদ দীপ্তকে আর তিতলি রুবিকে থামায়। দুইজন দুইজনকে টেনে দুই দিকে নিয়ে যায়। বাসায় এসে তিতলি গোসল সেরে একটা ঘুম দেয়। এই একটা সময় খালি ঘুম পায়। পড়তে বসলে ঘুম, খাইতে বসলে ঘুম। অশান্তি। তিতলির মা তিতলিকে ঠেলতে ঠেলতে ঘুম থেকে তুলে পড়ার টেবিলে বসাল। তিতলি, উহু। আম্মু, আমি বাড়ি থেকে চলে যাব, আমারে একটুও ঘুমাতে দাও না। কান্নার সুরে। মা, বিয়ের পর যাইস, তখন কিছু বলবো না। কাজ করতে করতে। তিতলি, না, আমি এখনই যাব। জোর গলায়। মা, সাজ্জাদকে আসতে বলবো? মায়ের কথা শুনে তিতলি চুপ করে গেছে। তিতলির মা, বাবা সবাই সাজ্জাদের বিষয় জানে। সাজ্জাদ নিজেই সবাইকে জানিয়েছে, ব্রেভ বয়। কিন্তু কেউই তিতলি মতামত ছাড়া কিছু করবে না। তাই তো প্রতিদিন সাজ্জাদ তিতলির পথ আটকায়। তিতলি, খালি সাজ্জাদ সাজ্জাদ করো কেন? হুহ। তিতলির মা এক গাল হেসে বলল, মা, ওইটাই যে তোর ওষুধ। তিতলি, হুহ। রাতে সামিয়া সাজ্জাদের রুমের সামনে এসে নক করে উকি দেয়। সামিয়া, ভাইয়া, আসবো? ফিসফিস করে। সাজ্জাদ, না। সামিয়া ভিতরে এসে বলল। সামিয়া, ধন্যবাদ ভিতরে আসতে দেওয়ার জন্য। সাজ্জাদ, ওই তুই এমন উল্টা কেন? তোকে যেটা মানা করি সেটা বেশি করে করিস। ফাজিল। সামিয়া, সেম টু ইউ ব্রো। সাজ্জাদ, তা আমার রুমে কেন আসছিস? সামিয়া, ভাবির কথা জিগাইতে। সাজ্জাদ, বলে ফেল। সামিয়া, জানিস ভাবির রিলেশন আছে? সাজ্জাদ চমকে উঠে। সাজ্জাদ, কি আজাইরা কথা বলিস? সামিয়া, সত্যি। সাজ্জাদ, কার সাথে? সামিয়া, ভাবির মা বাবার সাথে। বলেই জোরে জোরে হেসে দৌড় দিল সামিয়া। আর সাজ্জাদ ওকে তাড়া করছে, কি পাজি মেয়ে। সাজ্জাদকে কনফিউজড করে।
মন চাই তিতলিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে সাজ্জাদ। তিতলি সেই থেকে শুধু চিল্লাচিল্লি করছে, যা সাজ্জাদের বিরক্তির কারণ। সাজ্জাদ মনে মনে ভাবছে তিতলির হাত না বেঁধে মুখটা বাঁধা উচিত ছিল, কিন্তু কি আর করার, ভুল তো করেই ফেলেছে। তিতলি, আপনি আমাকে কই নিয়ে যাচ্ছেন? উত্তর দিচ্ছেন না কেন? সাজ্জাদ, একটু চুপ করে বসো। যেখানে যাচ্ছি গেলেই বুঝবা। তিতলি, আজব তো, আপনি বলতে পারছেন না কোথায় যাচ্ছি? তিতলি আবারও সাজ্জাদের একঝাঁক নীরবতা পেল, কিন্তু ননস্টপ কথা বলতেই আছে, তাই বাধ্য হয়ে সাজ্জাদ তিতলি ঘাড়ে টুইস্ট করল আর তিতলির সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। তিতলি আর রুবি কলেজ শেষ করে দুইজন মিলে ফুচকা খাচ্ছিল। খাওয়া শেষে বিল দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। হঠাৎ রুবির ফোনে ফোন এলো আর রুবি ছুটে কই যেন গেল। তিতলি রুবির পিছনে দৌড় দিলেও মাঝরাস্তায় সাজ্জাদ তাকে কিডন্যাপ করে। সাজ্জাদ তিতলিকে কোলে করে তার বাসায় আসে। এটা সাজ্জাদের নিজস্ব বাড়ি। সাজ্জাদ বাড়ি করলেও থাকে বাবা মায়ের সাথে, এখানে মাঝে মাঝে ঘুরতে আসে। তিতলিকে বিছানায় শুয়ে দেয়। হঠাৎ কলিং বেজে ওঠে। সাজ্জাদ গিয়ে গেট খুলতেই হুড়মুড় করে ভিতরে আসে সামিয়া। সাজ্জাদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সাজ্জাদ, এই তুই এখানে কেন? সামিয়া, সেটাই তো প্রশ্ন, তুই এখানে কেন? আমি তো তোকে সূত্র করেই এখানে এলাম। সাজ্জাদ গোমরা মুখ রেগে, তুই আবার আমার লোকেশন হ্যাক করছিস? সামিয়া গোমরা মুখ মেকি হেসে, হি হি হি। আসলে? সাজ্জাদ গোমরা মুখ ভীষণ রেগে, কি আসলে? সামিয়া, তুই এখানে কেন এসেছিস সেটা আগে বল, নয়তো তোর সব অ্যাকাউন্ট আমি হ্যাক করব। সাজ্জাদ, সব কিছুর হার্ড সিকিউরিটি দেওয়া আছে। সামিয়া, হুহ, তোর লোকেশন হ্যাক করার পরও বুঝিসনি এটা আমার জন্য তুচ্ছ ব্যাপার। সাজ্জাদ, যা তো এখান থেকে। সামিয়া, এর জন্যই যাব না। এই ভাইয়া, বাইচেন্স তুই ভাবিকে নিয়ে আসিসনি তো? সন্দেহজনক ভাবে সাজ্জাদ এবার হালকা কেশে দিল, যাতে সামিয়া আরো ভালোভাবে শিওর হয়ে গেছে যে তিতলি এখানে। সামিয়া, শর্ত আমাকে ভাবির কাছে যেতে দে। সাজ্জাদ, সামিয়া তোর হেল্প লাগবে। কপাল কুচকে সামিয়া বলি ফেল। ঢং করে সাজ্জাদ, কাল তিতলির জন্মদিন, ওকে রাতে সারপ্রাইজ দিব, কিন্তু ও যা মেয়ে, রাতে ওকে কিডন্যাপ করা যেত না, তাই আগে ভাগে নিয়ে এসেছি। সামিয়া, বুঝতে পেরেছি, বাকিটা আমার উপর ছেড়ে দে। সাজ্জাদ খুশি হয়ে সামিয়ার গাল টেনে দেয়। সাজ্জাদ, এই তো আমার লক্ষ্মী বোন। সামিয়া, এইসব লক্ষ্মী ফক্কিতে চলবে না। কাল সময়মতো ভিভো ফোনটা আমার টেবিলে থাকা চাই। সাজ্জাদ, তুই জানিস তুই এক নাম্বারের একটা দালাল? সামিয়া, জানি, বলতে হবে না। বলেই সামিয়া রুমের দিকে হাঁটা দিল। তিতলির জ্ঞান ফিরতেই পাশে অচেনা একটা মেয়েকে দেখে বেশ ভয় পেয়ে যায়। সামিয়া, রিল্যাক্স ভাবি। তিতলি, ভাবি? কে তুমি? সামিয়া, আমি তোমার একমাত্র আপন ননদ, আসলে হবু ননদ। তিতলি, তুমি সাজ্জাদের বোন? সামিয়া, হ্যাঁ। তুমি ভাইয়াকে মেনে নিয়েছ? তিতলি গোমরা মুখ আমতা আমতা করে, মানে? না, না তো। সামিয়া এবার একটু হেসে বলে। সামিয়া, বুঝেছি। তিতলি, কি বুঝেছ? সামিয়া, এই যে তুমি খুব সুইট। তিতলির গলা জড়িয়ে
তিতলি, আচ্ছা তোমার নাম কি? আর আমি এখানে কেন? সামিয়া, আমার নাম সামিয়া। আর আমি তোমাকে এখানে আনতে বলেছি। তিতলি, কেন? সামিয়া, আমি আমার হবু ভাবিকে দেখব না। তোমাকে এমনি বললে তো আর আসতে না, তাই ভাইয়া এভাবে নিয়ে এসেছে। তিতলি, কেন? তোমার কথা বললে আমি অবশ্যই আসতাম। ওই হনুমানের যে এত কিউট একটা বোন আছে তা তো জানতাম না। হেসে সামিয়া, ভাইয়া হনুমান? বলেই দুইজন অট্টহাসি দিতে লাগল। অন্যদিকে রুবি ছুটে হাসপাতালে এসে দেখে দীপ্তর হাতে পায়ে ব্যান্ডেজ লাগানো। এক্সিডেন্ট করেছে রাস্তায়। বারবার রুবির নাম নিচ্ছিল, তখনই দীপ্তর এক বন্ধু রুবিকে ফোন করে দীপ্তর কথা জানায়। না বললেও রুবি দীপ্তকে খুব পছন্দ করে, কিন্তু ভালোবাসার কথা ভাবতেই আবার মনে হয় দীপ্ত মারামারি করে, যা রুবিকে আবার পিছিয়ে দেয়। রুবি আস্তে আস্তে দীপ্ত কাছে এগিয়ে যায়। রুবি, দীপ্ত। দীপ্ত, উঠুন। দেখুন আমি এসেছি। কিছুক্ষণ পর দীপ্ত আস্তে আস্তে চোখ খোলে। রুবিকে দেখে অস্ফুট স্বরে বলে, দীপ্ত, যান। দীপ্তর জান ডাকায় রুবির ভ্রু কুঁচকে এলো। মরতে মরতেও তাকে জান ডাকে। রুবি, আপনার অ্যাক্সিডেন্ট হলো কি করে? দীপ্ত, আসলে হঠাৎ পিছন থেকে একটা গাড়ি ধাক্কা দিল, আমিও বাইকটাকে ব্যালেন্স করতে পারিনি। রুবি করুণভাবে দীপ্তকে বলল। রুবি, আপনি আর কখনো বাইক চালাবেন না। দীপ্ত একটু বাঁকা হেসে বলল। দীপ্ত, কেন? রুবি, আমার পছন্দ নয়। দীপ্ত, তাহলে আজ থেকে আর বাইক নয়। চালাবো না আর। রুবি, পিছনেও বসা যাবে না। মিনমিন করে। দীপ্ত গোমরা মুখ হালকা হেসে, বসব না। খুশি? রুবি গোমরা মুখ মাথা দুলিয়ে, হুম। রুবি দীপ্তর মাথার কাছে বসে দীপ্তর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আর দীপ্ত চোখ বুঝে সেটা অনুভব করছে। কেন যেন রুবির আজ দীপ্তর কাছে থাকতে একদমই অস্বস্তি হচ্ছে না। দুইজনের মুখেই রয়েছে মুচকি হাসি। সাজ্জাদের বাড়ির পিছনে অনেক সুন্দর একটা বিশাল পুকুর আছে। চারদিকে গাছ লাগানো, পারেও ছোট ছোট গাছ লাগানো দেখে মনে হয় এই গাছ ছাড়া পুকুরটা অসম্পূর্ণ, বা পুকুরটা ছাড়া এই পরিবেশ। মন ভালো হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। তিতলি আনমনে একা একা হাঁটছে, সামিয়াও ছিল। কিন্তু কি যেন মনে করে বাড়ির ভিতর চলে গেল। কিন্তু তবুও তিতলি একা নয়, তার অগোচরে তারই আশেপাশে আছে সাজ্জাদ। তিতলি পুকুর পাড়ে বসে পানি ধরতে থাকে। এই পানি অনেক স্বচ্ছ, হয়তো প্রতিদিনই জোয়ারের পানি আসে। তিতলি আর নিজেকে আটকাতে পারেনি। সুর দিয়ে গাওয়া শুরু করল। নদী চায় চলতে, তারা চায় জ্বলতে। আমার এই মনটা চায় মনের কথা বলতে, হায়। তুমি কি শুনবে বলো না, শুনবে কি? নদীটির ওই ধারা, আকাশের ওই তারা। তুমি গুনবে কি, তুমি গুনবে কি? পথের এই প্রান্তে কি আছে জানতে? সাথে কি চলবে আজ? পথের কাঁটা দলতে, হায়, নদী চায় চলতে। তুমি কি বুঝবে বল না, বুঝবে কি? হৃদয়ের কোনো খানে কথা হয় কোনো গানে। তুমি গুনবে কি, তুমি গুনবে কি? পথের এই প্রান্তে কি আছে জানতে? সাথে কি চলবে আজ? পথের কাঁটা দলতে, হায়, নদী চায় চলতে। সাজ্জাদ তিতলির গান শুনে অবাক হয়ে তার প্রিয়সীর তাকিয়ে আছে। এর মধ্যেই সামিয়া নিজের ক্যামেরার ভিডিও অফ করে বলে উঠল। সামিয়া, ফ্যান্টাস্টিক। মাশাল্লাহ, অনেক সুন্দর গেয়েছ ভাবি তুমি। তিতলি লজ্জামাখা হাসি দিয়ে বলল।
তিতলি, তোমাকে ধন্যবাদ সামিয়া। তোমার হাতে কি? সামিয়া, ক্যামেরা। ভেবেছি তুমি আমাদের বাসায় এসেছো আর আমি কোনো ছবি তুলব না, তা তো হচ্ছে না। তিতলি, কিন্তু আমি তো কলেজ ড্রেস পরা। সামিয়া, আমাকে চোখে পড়ে না। আমার রুমে অনেক ড্রেস আছে। তাছাড়া আজ কোনো ড্রেস পরব না। মায়ের রুমে অনেক শাড়ি আছে, সেখান থেকে দুজনেই শাড়ি পরব। হেসে। তিতলি, শাড়ি আমার খুব ভালো লাগে পরতে। শাড়ি পরলে কেমন নিজেকে বড় বড় লাগে। কিন্তু আন্টি যদি কিছু বলে? সামিয়া হেসে দিল। সামিয়া, কি বলছো? আম্মু আর হবু বৌমাকে কি বলবে? আর তাছাড়া ওই শাড়িগুলো একসময় তোমারই হবে। তিতলি, আমি কিন্তু তোমার ভাইয়াকে মানিনি। তিতলির কথা শুনে সাজ্জাদের একটু খারাপ লাগল, যা পরমুহূর্তে ভালো হয়ে গেল তিতলির কথায়। তিতলি, কিন্তু আমি তোমাদের মেনেছি। এত সুন্দর একটা পরিবার, না মেনে থাকা যায়? কিন্তু আমি ওই হনুমানটাকে মানব না। সামিয়া, কেন মানবে না? তিতলি, কারণ সে এখনো আমার মনের কথা জানতে পারেনি। সামিয়া, কি তোমার মনের কথা? তিতলি, উহুম। তা তো বলবো না। খুঁজে নিতে হবে। সামিয়া, আচ্ছা ঠিক আছে। এবার চলো। তিতলি, এই কিউটি। পুকুরে গোসল করবে? সামিয়া, হুম, করা যায়। এখানে কেউ আসে না। সামিয়া আর তিতলি দুইজনে খুব ফুর্তি করে পুকুরে গোসল করল। সাজ্জাদ এখানে আর দাঁড়ায়নি। থাকুক না ভাবিন্নদ একা। বন্ধুত্ব গড়ে উঠুক তাদের মাঝে। প্রথম দিনেই এত বন্ধুত্ব। তিতলি নিজে একটা নীল রঙের শাড়ি পরেছে। সামিয়াকে একটা লালের মধ্যে কমলা রং মিক্সড শাড়ি পরিয়েছে। দুইজনেই হালকা সেজেছে। অসম্ভব সুন্দর লাগছে দুইজনকেই। সামিয়া দৌড় দিয়ে ক্যামেরা নিয়ে এসেছে, সাথে করে তার ভাইকে। এখনই এই দুইজনের ছবি তুলে দিতে হবে, এটাই ফাইনাল ডিসিশন সামিয়ার। সাজ্জাদ বেচারা কি আর করবে। বাকি সারপ্রাইজের কাজ ফয়সালকে দিয়েছে। সাজ্জাদ বিভিন্নভাবে ওদের ছবি তুলে দিচ্ছে, যার ৮০% তিতলির একার ছবি। সামিয়া বেশ বুঝতে পেরেছে তার ভাইয়ের কাহিনী। কিন্তু তিতলি তো একা ছবি তুলবে না, তাই অগত্যা সামিয়াকে জোকারের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সামিয়া তিতলি আর সাজ্জাদকে কিছু বলে ছুটল ছাদের দিকে। আজ তিতলির জন্মদিন ছাদেই পালন হবে। সামিয়ার পায়ে সবসময়ই একজোড়া নুপুর থাকে। আর প্রতিবারের মতো এই নুপুরের শব্দে আবার ঘায়েল হল ফয়সাল। শব্দ যত তীব্র হচ্ছে, ফয়সালের হার্টবিট তত দ্রুত গতিতে ছুটছে। ফোন কানেই পিছনে ঘুরে রাতের আবছা আলোয় এক অপ্সরীকে দেখে যেন তার সারা শরীরে শিহরণ দিয়ে গেল। খোলা চুলগুলো নিয়ম ভেঙে উঠছে, যা ফয়সালের নীতিনিয়ম ভাঙছে। কি করেছে মেয়েটা? এই প্রথম ফয়সাল সামিয়াকে শাড়িতে দেখল। ফয়সালও কম যায় না। একটা সাদা শার্ট, সাথে জিন্স, চুলগুলো সুন্দরভাবে ব্রাশ করা, একেবারে ঘায়েল করা লুক। সামিয়াও বেহায়ার মতো ফয়সালকে দেখছে, আর ফয়সালের কথা নাই বলি। সামিয়া, কাজ কতদূর হলো ফয়সাল ভাই? ফয়সাল এখনো হা করে সামিয়ার দিকে তাকিয়ে আছে। সামিয়া খেয়াল করে বেশ লজ্জা পেল। সামিয়া খুব ভালো করেই বুঝতে পারে ফয়সালের অনুভূতি, তবুও অবুঝের মতো না বোঝার ভান করে। সামিয়া গোমরা মুখ, বেশ জোরে, ফয়সাল ভাই। ফয়সাল হঠাৎ লাফিয়ে উঠল, কারণ তার ধ্যান ভেঙেছে। তা দেখে সামিয়া খিলখিল করে হাসতে লাগল। যা মুগ্ধ নয়নে দেখছে ফয়সাল।
তিতলিও সামিয়ার পিছনে যেতে নিলে সাজ্জাদ তিতলির হাত ধরে আটকে দেয়। সাজ্জাদ, তোমাকে অনেক সুন্দর লাগছে তিতপাখি। তিতলি না ফিরেই লজ্জামাখা একটা মুচকি হাসি দিল। মন চাই। সাজ্জাদের প্ল্যান মতো সামিয়া ঠিক সকাল 11:57 তিতলিকে নিয়ে ছাদে পৌঁছে যায়। চারপাশে নীরবতা ছেয়ে আছে। তিতলি বারবার সামিয়াকে জিজ্ঞাসা করছে যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে। কিন্তু সামিয়া তো সামিয়া। তিতলি, সামিয়া, চোখের বাঁধনটা খোলো, না হলে আমি দেখব কি করে। সামিয়া, একটু বসো ভাবি, এক্ষুনি খুলে দেব। রাত দুপুর 12টা বাজতেই সামিয়া তিতলোর চোখের বাঁধন খুলে দেয়। আর তিতলিকে সবাই একসাথে উইশ করে। তিতলিকে এমন বার্থডে সারপ্রাইজ হয়তো কেউ দেয়নি। দিবে কি করে? রাত 11টা মানে তিতলির জন্য গভীর রাত আর গভীর ঘুম। তিতলি মুগ্ধ হয়ে দেখছে। সবাই আছে, কিন্তু এখানে সাজ্জাদকে দেখা যাচ্ছে না। রুবিও এসেছে। বেচারা দীপ্ত আসতে পারেনি। তিতলির চোখ ব্যস্ত সাজ্জাদকে খুঁজতে। রুবি গোমরা মুখ দুষ্টু হেসে, কাউকে খুঁজিস তিতু? তিতলি গোমরা মুখ আনমনে, হনুমানটাকে। হঠাৎ তিতলির হুঁশ হল যে সে কি বলেছে। রুবির দিকে বড় বড় চোখ করে তাড়াতাড়ি বলল, তিতলি, না না, কিছু না। এর মধ্যেই সাজ্জাদ হিরোদের মতো এন্ট্রি নিল। একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে সে। ঘায়েল করা লুক। তিতলি তো হা করে আছে। সাজ্জাদ তিতলিকে একটা চোখটিপ দিয়ে তিতলির হাত ধরে কেকের সামনে নিয়ে গেল। আর কানে ফিসফিস করে বলল, সাজ্জাদ, হ্যাপি বার্থডে মাই তিতপাখি। তিতলি কেন যেন সাজ্জাদের উইশ করাই লজ্জা পেয়েছে। সবাই তিতলিকে কেক কাটার জন্য বলছে। তিতলি একবার মুচকি হেসে কেকটা কাটল। তিতলির হাত ধরেছিল সাজ্জাদ। কেকের টুকরা নিয়ে আগে সাজ্জাদের দিকে ধরল। এতে সাজ্জাদ বেশ অবাক হলেও মুচকি হেসে কেকটা খেল এবং তিতলিকেও খাইয়ে দিল। তারপর একে একে সবাইকে খাইয়ে দিল। বেশ অনেক রাত পর্যন্ত সবাই পার্টি করল। তারপর সবাই যার যার রুমে ঘুমাতে গেল। তিতলি ঘুমালো সামিয়া আর রবির সাথে। সকালে তিতলি এখান থেকেই কলেজে গেল। আর আবার শুরু হলো সাজ্জাদের পথ আটকানো চাকরি। তিতলির সামনে সাজ্জাদ দাঁড়িয়ে। তিতলি গোমরা মুখ বিরক্ত হয়ে, সকালে আপনার বাসা থেকে আসছি। তাহলে এখন কেন পথ আটকাচ্ছেন? সাজ্জাদ, কারণ তুমি আমার সাথে যাবে তাই। তিতলি গোমরা মুখ ভ্রু কুঁচকে, আমি আপনার সাথে যাব কেন? সাজ্জাদ গোমরা মুখ পাশ ফিরে একটু হেসে, না হলে যে পথ ছাড়ব না। তিতলি, সরুন তো, আমি কলেজ যাব। সাজ্জাদ, আমি নিয়ে যাব, নয়তো আমাকে সবার সামনে গালে চুমু দাও। যে কোনো একটা করো। তিতলি গোমরা মুখ চোখ বড় বড় করে, আমি একটাও করব না। সাজ্জাদ, তাহলে আজ আর কলেজ যেতে হবে না। তিতলি অসহায়ভাবে সাজ্জাদের দিকে তাকাল। অগত্যা তিতলি সাজ্জাদের সাথে রিকশা করে কলেজ গেল। আজও রুবি দীপ্তকে দেখতে এসেছে। আজ দীপ্তকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। রুবি এসে দেখে দীপ্তর মা আর বোন আছে বেডের পাশে, তাই সে আর দীপ্তর পাশে যায়নি। দূর থেকে দেখেছে। দীপ্ত রুবিকে দেখে ওর মায়ের কানে ফিসফিস করে কি যেন বলেছে, সাথে সাথে তার মুখে হাসি ফুটে উঠল। আর তিনি দরজার পাশে গিয়ে রুবির হাত ধরে ভিতরে নিয়ে এলো। দীপ্তর মা, এভাবে দূরে দাঁড়িয়েছিলি কেন?
আমরা বুঝি কেউ নই তোর? রুবি, কি বলছো খালাম্নি? আসলে তোমাকে অনেক দিন পর দেখলাম তো। দীপ্তর মা, একদম মিথ্যে বলবি না। মায়ের ভয় পাচ্ছিলি? রুবি, একদম না। আম্মু রোজ তোমায় মনে করে আর কাঁদে। দীপ্তর মা, হুম। কি করব বোন, তো তাই তার সংসারে অশান্তি চাই না। রুবি, তুমি শুধুই এমন করো। দাদি তো এখন আর আমাদের বাসায় নেই। ফুপির বাসায় গিয়েছে বেড়াতে। এখন তো আসতেই পারো। দীপ্তর মা, হুম, যাব। একবার তো যেতেই হবে। রুবি, একবার কেন, তুমি বারবার যাবে? দিশা, আরে আপু, এ যাওয়া সে যাওয়া না। হেসে রুবি গোমরা মুখ ভ্রু কুচকে, মানে? দিশা, সে তুমি গেলেই দেখতে পাবে। রুবি তাকিয়ে দেখল মা, ছেলে, মেয়ে সবাই মিলে মুচকি মুচকি হাসছে, যেন সে বোকার মতো কিছু বলে দিয়েছে। কি আজব! তিতলি ফুচকার দোকান দেখে সাজ্জাদের হাত চেপে ধরল খুশির ঠেলায়। সাজ্জাদ হেসে তিতলির দিকে তাকিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে ওর উচ্ছ্বসিত চেহারা দেখছে। তিতলি, সাজ্জাদ, প্লিজ চলুন না, ফুচকা খাবো। প্লিজ, প্লিজ। সাজ্জাদ, না, ওগুলো বাজে খাবার। তিতলি গোমরা মুখ, ঠোঁট উল্টে, আপনারা যে সিগারেট খান। আমি কিছু বলি? তাহলে আমার বেলায় কেন? আর এটা ভালো খাবার। সাজ্জাদ গোমরা মুখ তিতলির দিকে তাকিয়ে, আমাকে দেখছ কখনো সিগারেট খাইতে? তিতলি গোমরা মুখ অসহায়ভাবে, ফুচকা খাবো। সাজ্জাদ তিতলির ফেস দেখে হেসে দিল। তারপর তিতলিকে নিয়ে গেল ফুচকা খাওয়াতে। তিতলি তো পারলে খুশিতে নাচে। সাজ্জাদ, বুঝলা তিতপাখি, ভাবছি একটা ফুচকার দোকান দিব। কত সুন্দর সুন্দর রমণীদের দেখা পাওয়া যাবে। তিতলি খেতে খেতে আর চোখে সাজ্জাদের দিকে তাকালো। তিতলির মোটেও কথাটা পছন্দ হয়নি। তিতলি গোমরা মুখ রেগে গার্লস কলেজে চলে যান ছুটির সময়ে। আপনার রূপ দেখে এমনিই ঝেঁকে ধরবে। হুহ বলেই ফুচকার প্লেট রেখে হনহন করে কলেজে চলে গেল তিতলি। আর সাজ্জাদ বেচারা হাসতে হাসতে শেষ। তার মানে তার তিতপাখি তার মুখে অন্য মেয়ের নাম শুনলে জেলাস ফিল করে। সাজ্জাদ কিছু একটা চিন্তা করল যাতে তার মুখে হাসি ফুটে উঠল। সামিয়া ছুটির পর কলেজ থেকে বের হতেই চোখে পড়ল অ্যাশ কালার শার্ট পরিহিতা ফয়সাল। সামিয়া এবার একাদশ শ্রেণীতে পড়ে। সামিয়াকে দেখে তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল, যেন তারই অপেক্ষা করছিল। সামিয়া এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, সামিয়া, ফয়সাল ভাই এখানে কি করেন? ফয়সাল, তোমাকে নিতে এসেছি। সামিয়া, আমাকে? আমি তো একাই যাই। ফয়সাল, না, মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাকে সাথে নিয়ে যাই। সামিয়া গোমরা মুখ ঠোঁট চেপে হাসি কন্ট্রোল করে, ও আচ্ছা, আপনার এত কষ্ট করতে হবে না, আমি নিজেই যেতে পারব। ফয়সাল, না কেন? আমি নিতে এসেছি না। সামিয়া, আচ্ছা চলুন। সামিয়া ফয়সালের সাথে হাঁটা ধরল। দুইজনের মুখেই লাজুক হাসি। হঠাৎ সামিয়া বলল, সামিয়া, কিছু বলবেন ফয়সাল ভাই? ফয়সাল তৎক্ষণাৎ জবাব দিল, ফয়সাল, হ্যাঁ। সামিয়া আর ফয়সাল একটা পার্কের বেঞ্চিতে পাশাপাশি বসে আছে। নীরবতা ভেঙে সামিয়া বলল, সামিয়া, তো কি বলবেন ফয়সাল ভাই?
যার জন্য এখানে আসতে হলো। ফয়সাল, আচ্ছা সামিয়া, তুমি কি সত্যিই বুঝতে পারো না? সামিয়া, কি বুঝব? আর যদি বলি বুঝতে চাই না। ফয়সাল গোমরা মুখ, একটা দীর্ঘশ্বাস ফেলে, কি আর করার, আমি ধীরে ধীরে বুঝাব। সামিয়া আর চোখে ফয়সালের দিকে তাকিয়ে এমন একটা চেহারা করল যে মনে হচ্ছে এটা মিশন ইম্পসিবল টাইপ কিছু হতে চলেছে। সামিয়া, ট্রাই ইয়োর বেস্ট। বাঁকা হেসে। আজ প্রায় 4 দিন হতে চলল তিতলি সাজ্জাদের দেখা পাচ্ছে না। না তো সাজ্জাদ তিতলির পথ আটকায় আর না তো ওর সামনে আসে। গেলটা কোথায়? তার উপর তিতলি কাউকে জিজ্ঞাসাও করতে পারছে না, ইগো ফ্যাক্ট। কিন্তু কথায় আছে না, ভালোবাসায় সবকিছুই হার মানে। নির্লজ্জের মতো রুবিকে জিজ্ঞাসা করেই ফেলল। তিতলি, এই রুবি, তোর ভাইয়ের কি খবর রে? 4 দিন হতে চলল, অথচ না সে আমার পথ আটকায় আর না আমার সামনে এসেছে। কোথাও গেছে নাকি? রুবি গোমরা মুখ ভাব ধরে, এ মা, তুই জানিস না সাজ্জাদ ভাই তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, তারই সময় দেয়। এমনিতেও তো তুই ভাইয়াকে পছন্দ করিস না, তাই সুন্দর একটা মেয়ে যখন প্রপোজ করল আর মানা করে থাকতে পারেনি। তিতলি গোমরা মুখ, ছলছল চোখে, মানে কি? তোর ভাই অন্য মেয়ে নিয়ে ঘুরে? রুবি, তো ঘুরবে না? তুই তো পাত্তা দিসনি। তিতলি গোমরা মুখ, অভিমানী কণ্ঠে, এই তাহলে তোর ভাইয়ের আসল চেহারা। আমার কাছে পাত্তা না পেয়ে অন্য লাইনে চলে গেল। এই নাকি সে আমাকে অনেক ভালোবাসে? সব মিথ্যে। সব ছেলেরাই এক, কথা দিয়ে কথা রাখে না। রুবি, সাজ্জাদ ভাই কি কোনো কথা দিয়েছে? তুই কি সেই সুযোগটা দিয়েছিস? তিতলি, তাই বলে অন্য মেয়ের কাছে চলে যাবে? বেশ, তাতেই যদি সে খুশি হয় তো তাই হোক। এরকম স্বার্থপরতার সাথে আমি আগেই পরিচিত। আমার অনুভূতির মূল্য কারো কাছেই নেই। কান্না করতে করতে তিতলি তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। আর রুবি সাজ্জাদকে ফোন করে। রুবি, হ্যালো সাজ্জাদ ভাই। সাজ্জাদ, হুম বল, কি খবর ওইদিকে? রুবি, ভাইয়া আমার মনে হয় অজান্তে অনেকটা কষ্ট ওকে দেওয়া হয়ে গেছে। খুব কান্না করছিল আর বলছিল সব এক, ওর অনুভূতি কেউ বুঝে না। সাজ্জাদ, আয় হায়, এত দূর। আচ্ছা, আমি দেখছি। ফোন কেটে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল তিতলির উদ্দেশ্যে। তিতলি কান্না করতে করতে বাসার পাশের পার্কের নিম গাছের নিচে গিয়ে বসে। এই বিশাল নিম গাছটার জন্য পার্কটার নাম নিমতলি পার্ক। এখানকার প্রায় সবাই অবসর সময়ে এখানে আসতে পছন্দ করে, কিন্তু কখনোই পার্কায় ভিড় থাকে না। ভীষণ অদ্ভুত। তিতলির মন ভীষণ খারাপ। সে সাজ্জাদকে নিয়ে ভাবতে শুরু করেছিল। এক ছেলের মতো একটা মেয়ে কখনোই এত দ্রুত তাদের অনুভূতির কথা প্রকাশ করতে পারে না, তিতলির ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। হয়তো কিছুদিন গেলে তিতলি সাজ্জাদকে ঠিকই মেনে নিত, কিন্তু আফসোস সাজ্জাদ ওকে সেই সময়টা দেয়নি। সাজ্জাদ খুব ভালোভাবেই জানে তিতলি এই নিমতলি পার্কেই আছে, এটা নতুন কিছু না। দৌড়াতে দৌড়াতে এসে দেখে তিতলি নিম গাছটার নিচে হাঁটুতে মাথা গুজে কান্না করছে। তা ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু তিতলির শরীর বারে বারে থেকে থেকে কেঁপে উঠছে। সাজ্জাদের এবার খুব খারাপ লাগল। ও তো এত কিছু ভেবে করেনি, জাস্ট তিতলিকে জেলাস ফিল করানোর জন্য রুবিকে বলেছিল কথাগুলো বলতে।
ভেবেছে হয়তো কথাগুলো শুনে তিতলি সাজ্জাদের কাছে এসে ঝগড়া করবে, কিন্তু এখানে উল্টো হয়ে গেছে। সাজ্জাদ তিতলির কাছে এসে হাঁটু ভেঙে বসে। সাজ্জাদ, তিতপাখি, আই এম সো সরি। দেখো, আমি বুঝতে পারিনি এটা তোমাকে এতটা হার্ট করবে। আমি তো জাস্ট মজা করছিলাম। তুমি কিভাবে বিশ্বাস করলা যে তোমার সাজ্জাদ অন্য কারোর কাছে যাবে? এটা এই জীবনে সম্ভব নয়। তাকাও আমার দিকে। তিতলির গাল ধরে। তিতলি তখনও চোখ বন্ধ করে কান্না করছিল। সাজ্জাদের কোনো কথাই শুনছিল না আর না নিজের কান্না বন্ধ করছিল। সাজ্জাদ নিরুপায় হয়ে তিতলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তিতলি এর জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঘটনা বুঝতে পেরে প্রথমে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলেও সাজ্জাদের সাথে পেরে ওঠে না, তাই বাধ্য হয়ে শান্ত হয়ে যায়। কিন্তু মনে মনে প্রচণ্ড রাগ হয়, যা তিতলির চোখ থেকে বের হওয়া নোনা জল প্রমাণ দিচ্ছে। সাজ্জাদ তিতলিকে ছাড়তেই তিতলি সাজ্জাদের গালে এক চড় বসিয়ে দেয়। সাজ্জাদ মনে হয় চড়টার জন্য প্রস্তুত ছিল। সে অন্যদিকে ফিরে একটু হেসে দিল। তিতলি গোমরা মুখ, প্রচণ্ড রেগে, কি ভেবেছেন কি আমাকে? আমি কোনো খেলনা? যা খুশি তাই করবেন? তিতলি সাজ্জাদকে এত কিছু বলছে, কিন্তু সাজ্জাদের মধ্যে কোনো ভাবাবেগ নেই। সে আনমনে হাসছে। যা দেখে তিতলি আরো রেগে গেছে। তিতলি, কি হলো, হাসছেন কেন? আমি কি কোনো জোকস বলছি? না, এখানে কোনো সার্কাস হচ্ছে। আর আপনি এখানে কেন এসেছেন? ওই মেয়ে কি ছেড়ে দিছে? সাজ্জাদ, তুমি মেয়েটাকে দেখেছ? ওর নাম জানো? আমার সাথে দেখেছ? কোনো মেয়ের কথা বলছো তুমি? তিতলি গোমরা মুখ, ভ্রু কুঁচকে, দেখিনি, কিন্তু রুবি তো দেখেছে। সাজ্জাদ, আরে বাবারে, আমরা মজা করছিলাম তোমার সাথে, কিন্তু তুমি এত সিরিয়াস হয়ে গেলে যে কি বলবো। তিতলি, এটা কি ধরনের মজা সাজ্জাদ? একে তো 4 দিন গায়েব ছিলেন, তার উপর এই ধরনের ফালতু কাজ। সাজ্জাদ, তুমিই তো পছন্দ করো না আমি তোমার পথ আটকাই বা তোমার সামনে আসি, তাহলে কি আসে যায় আমি কোনো মেয়ের সাথে থাকলে? তিতলি গোমরা মুখ, কান্না করতে করতে, এর জন্যই তো তোমাকে মানি না। তুমি কখনোই আমার ভিতরের কথা বুঝতে পারো না, শুধু বাহিরটাই দেখো। তুমি কখনোই আমাকে বুঝবে না, কখনো না। সাজ্জাদের কলার ধরে। বলতে বলতে তিতলি সাজ্জাদের উপর ঢলে পড়ে। সাজ্জাদ কয়েকবার ডেকেও রেসপন্স না পেয়ে তিতলিকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তিতলিকে চেক করে বলে। ডাক্তার, উনি মেন্টালি প্রেশার থেকে সেন্সলেস হয়েছেন। উনি হয়তো কোনো বিষয় নিয়ে খুবই হতাশ। তাই চেষ্টা করবেন ফ্রি হতে, ওনার ভিতরের না বলা কথাগুলো জানার চেষ্টা করুন। অতীতে হয়তো কিছু ঘটেছে যার জন্য উনি প্রচণ্ড রকম হতাশ। আর একজন সাইক্রেটিস্টের শরণাপন্ন হন। সাজ্জাদ, ইয়েস ডক্টর, থ্যাংক ইউ। সাজ্জাদকে বিষয়টা খুব ভাবাচ্ছে। কি এমন হয়েছে তার তিতপাখির সাথে যার জন্য ও এতটা আপসেট? যে করেই হোক সাজ্জাদকে জানতে হবে। মন চাই। প্রায় সপ্তাহ খানেক পর দীপ্ত সম্পূর্ণ সুস্থ হয়। দীপ্তকে প্রতিদিন দেখতে না গেলেও রবি দীপ্তর মাকে না বাহানায় ফোন দিয়ে দীপ্তর খোঁজ নিয়েছে। রবির মনে দীপ্তর জন্য একটু একটু জায়গা তৈরি হচ্ছে, যা বেশ বুঝতে পারছে দীপ্ত। দীপ্ত রবিকে আরও সময় দিতে চায়, যেন রবিও বুঝতে পারে সে দীপ্তর জন্য কতটা স্পেশাল। দীপ্ত এখন আর বাইকে ওঠে না। যতই হোক তার জান তাকে নিষেধ করেছে। রবিও বেশ খুশি দীপ্তর ব্যবহারে। সাজ্জাদ এখন তিতলিকে নিয়ে বেশ পজেসিভ। সারাক্ষণই তিতলিকে নজরে রাখে।
তা তিতলির সামনে অথবা অগোচরে। তিতলিও সাজ্জাদের প্রতি বেশ দুর্বল হয়ে পড়েছে, কিন্তু প্রকাশ করে না। সাজ্জাদও তিতলিকে তেমন জোর করে না, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে তিতলির মনের কথা। পরীক্ষার মাত্র 2 মাস বাকি। তিতলি তার পড়াশোনায় বেশ মনোনিবেশ করেছে, কিন্তু এবার হয়েছে আরেক কাণ্ড। সাজ্জাদ রোজ তিতলিকে পড়ায়। কলেজ শেষে রুবির সাথে ওর বাসায় যায়, সেখানেই সাজ্জাদ রুবি আর তিতলিকে পড়ায়। শিক্ষক হিসেবে সাজ্জাদ বেশ কঠোর, কথা না শুনলেই ধমক, আর তার বেশিরভাগ পড়ে তিতলির উপর। আজও তিতলি কলেজ শেষ করে রুবির সাথে ওর বাসায় এসেছে। তিতলি না চাইতেও আসতে হয় তার বাবার জন্য। সে স্পষ্ট বলেছে সাজ্জাদ পড়াবে, তাই কিছুতেই মিস দেওয়া যাবে না, বেশি ভালো স্টুডেন্ট ছিল কিনা। হ্যাঁ, তিতলি রুবির কানে কানে বলছে। তিতলি, এই রুবি, তোর ভাই এত চিল্লায় কেন? আগে তো এমন চিল্লাইতো না, খালি পথ আটকাইতো, আর এখন পথ না আটকালেও কারণে অকারণে খালি আমার উপরে চিল্লায়। রুবি, বইন, বিশ্বাস কর, আমি জীবনেও ভাইয়ের কাছে পড়তাম না, শুধুমাত্র তোর জন্য আমার পড়তে হয়। আর তোর উপরে যে কেন চিল্লায় তা তুই ভাইরেই জিগা। সাজাদের কানে ওদের ফুসুর ফাসুর গেলে ধমকে ওঠে। সাজ্জাদ, পড়া রেখে দুইজনে প্রেমের আলাপ করতেছ? ফাজিল কোথাকার, মন দিয়ে পড়া কমপ্লিট করো, নয়তো ছুটি নাই। বসাই রাখবো এখানে, কি আর করার। দুইজনেই লক্ষ্মী হয়ে পড়া কমপ্লিট করছে। সাজ্জাদ ওদের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিল। এর মধ্যেই সাজ্জাদের ফোন আসায় একটু দূরে গিয়ে কথা বলতে থাকে। সাজ্জাদ, হ্যাঁ দীপ্ত, বল। দীপ্ত, কি রে, আমারটা ঠিকঠাক পড়ে নাকি ফাঁকি মারে? সাজ্জাদ, আরে দোস্ত, আর বলিস না, দুইটাই এত শয়তানি করে। তোরটা আমারে কি কয় জানস? দীপ্ত, কি বলে? সাজ্জাদ, বলে ভাই আমি এত পড়ে কি করুম? সেই বিয়েই দিয়ে দিবা। এত কষ্ট করে পড়তে হবে না, আমি বিয়ের জন্য রাজি। দীপ্ত, ওর বিয়ে করার শখ কালকে ছুটাচ্ছি, দাঁড়া। সাজ্জাদ, তুই আমার সামনে আমার বোনকে টাইট দেওয়ার কথা বলিস? সাহস কত বড়? দীপ্ত, খালি বিয়েটা হতে দে শালা, পরে বুঝবো সাহস কত। হা হা হা। সাজ্জাদও হেসে দিল। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। সাজ্জাদ পড়ার টেবিলে ফিরে এসে দেখে দুইজনেই বইয়ের উপরে মাথা দিয়ে ঘুম। এত তাড়াতাড়ি কিভাবে ঘুমায় কি জানি, কিন্তু এদের ঘুমাতে দিল তো চলবে না। ওয়াশরুম থেকে মগে পানি এসে দুটোরই মাথায় ঢেলে দিয়েছে সাজ্জাদ। ধরফড় করে তিতলি আর রুবি উঠে পড়ে, কিন্তু তিতলি হাঁপিয়েই যাচ্ছে। তিতলি হঠাৎ কোনো আকস্মিক ঘটনা ঘটলে মেনে নিতে পারে না, এভাবেই হাঁপায়। রুবি বারবার চেষ্টা করছে তিতলিকে স্বাভাবিক করার, কিন্তু কিছুতেই তিতলি স্বাভাবিক হতে পারছে না। দেখে মনে হচ্ছে ওর শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। রুবি বেশ রেগেই সাজ্জাদকে বলল, রুবি ভাই, এটা তুমি কি করলে? তিতলির সমস্যা আছে, তুমি তো ডাকলেও পারতে। অস্থির হয়ে। সাজ্জাদ, আমি জানতাম না তিতলির সমস্যা আছে। ছলো ছলো চোখে। সাজ্জাদ তিতলিকে এভাবে দেখতে পারছিল না, তাই কিছু না ভেবেই তিতলির ঠোঁটে ঠোঁট লাগিয়ে কৃত্রিমভাবে তিতলিকে শ্বাস দিতে লাগল। তিতলির চোখ থেকে অনবরত পানি পড়ছে। হঠাৎ মনে হল তিতলি শান্ত হয়ে গেছে, আগের মতো ছটফট করছে না। রুবি অবাক হয়ে তাকিয়ে আছে, যদিও কিছু মনে করেনি, বাট এই দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না। তিতলি সাজ্জাদের বুকে ক্লান্ত হয়ে ঢলে পড়ল। এদিকে ফয়সাল অনেক চেষ্টা করছে সামিয়াকে পটানোর,
কিন্তু সামিয়ার দুষ্টুমির জ্বালায় কিছুতেই সফল হচ্ছে না। সেদিনের কথা, ফয়সাল সামিয়াকে দেখতে ওর কলেজে গেলে বন্ধুদের নিয়ে প্ল্যান করে ফয়সালকে ল্যাং মেরে ফেলে দেয় সামিয়া। ফেলে দিয়ে চারপাশে আওয়াজের ঝংকার তুলে হাসতে থাকে, যা দেখে ফয়সাল চাইতেও রাগ করতে পারে না। আবার যদি পার্কে নিয়ে যায় পাশাপাশি বসে কথা বলার জন্য, তো সে বাচ্চাদের নিয়ে খেলতে চলে যায় পার্কের মাঝখানে। ফয়সাল সাজ্জাদকে বলেছে যে একটা উপায় বের করে দিতে। সাজ্জাদ, আমি এই ব্যাপারে তোর কোনো হেল্প করতে পারবো না। সামিয়া আমাকেই নাস্তানাবুদ করে ছাড়ে। ভালো যখন বাসছ নিজেই পদ্ধতি খুঁজো, না হলে এই মাইয়া আমার সিক্রেট ফাঁস করবে। ফয়সাল বেচারা উপায় না পেয়ে হতাশ হয়ে চিন্তায় ডুবে যায়। আর ওইদিকে দীপ্ত তার জানের মাথার বিয়ের ভূত নামাতে প্ল্যান করতে থাকে। কিভাবে কি করবে? তিতলি পণ করেছে সে জীবনেও আর সাজ্জাদের কাছে পড়বে না। কি পেয়েছে টাকি? খালি বকে। তিতলির মা তিতলিকে অনেকবার বলেছে পড়তে যেতে, কিন্তু তিতলির এক কথা ওই বজ্জাতের কাছে পড়ব না, কিছুতেই না। খালি ধমকায়। না পেরে তিতলির মা তিতলির রুম ত্যাগ করে। আর এদিকে সাজ্জাদ ব্যস্ত হয়ে গেছে কেন তিতলি আসলো না। রবিকে জিজ্ঞাসা করতেই সে বলে তিতলি সাজ্জাদের সাথে রাগ করে আসবে না। সাজ্জাদ মুচকি হেসে বলে আসবে না মানে? তিতপাখি, তোমার আসার ব্যবস্থা আমি করছি। বলেই সাজ্জাদ তিতলির বাবাকে ফোন করে বলল তিতলিকে তাড়াতাড়ি পড়তে পাঠাতে। আজ অনেক ব্যস্ততার মাঝেও সাজ্জাদ পড়াতে এসেছে, কিন্তু তিতলি এখনো পৌঁছেনি। সাজ্জাদের থেকে শোনা মাত্র তিতলির বাবা তিতলিকে ফোন করে 5 মিনিটে সাজ্জাদের কাছে যেতে বলেছে। তিতলির আর কি করার, রাগে খেয়ে বই নিয়ে চলল সাজ্জাদের কাছে পড়তে। তিতলি বই খাতা নিয়ে সাজ্জাদের কাছে পড়তে এলো, কিন্তু তার মন একটুও ভালো না। সাজ্জাদকে পারে না চিবিয়ে খেয়ে ফেলে। সাজ্জাদ তিতলিকে একবার দেখে একটু মুচকি হেসে পড়াতে শুরু করে। তিতলিকে দেখে রুবি হা হয়ে গেছে। তিতলি বসতে বসতে বলল, তিতলি, কয়টা মশা মুখে ঢুকাইতে চাস? আমি ইচ্ছা করে আসি নাই, বাপে পাঠাইছে। হুহ। আর চোখে সাজ্জাদের দিকে তাকিয়ে রুবি মুখটা অফ করে পড়ায় মন দিল। সাজ্জাদ ওদের কাণ্ড দেখে একটু হেসে দিল। আজ ফয়সাল সামিয়াকে একটা পার্কে আসতে বলেছে। সামিয়াও নিজেকে কিছুটা গুছিয়ে এসেছে। আজও সামিয়া একটা শাড়ি পরেছে। সে খুব ভালোভাবেই জানে আজ ফয়সাল যে করেই হোক সামিয়াকে প্রপোজ করবে। আর সামিয়াও ঠিক করে রেখেছে সে আজ ফয়সালকে একসেপ্ট করবে। আর কতদিন বেচারাকে অপেক্ষা করাবে? সামিয়া নিজেই অবাক হয়ে গেছে বেচারার ধৈর্য দেখে। আজ সেও তার মনের কথা ফয়সালকে জানাবে। শত শত ভাবনা ভেবে সামিয়া পার্কে যাচ্ছিল। পার্কের একটা কোনো অংশে ফয়সালকে দেখতে পেল। মুখে এক চিলতে হাসি ফুটিয়ে ফয়সালের দিকে এগিয়ে গেলে হঠাৎই সামিয়া দেখতে পায় একটা মেয়ে বেশ সুন্দর ফয়সালকে জড়িয়ে ধরল। ফয়সালও বেশ খুশি। সামিয়ার বুকটা ধুক করে উঠল। তবুও সন্দেহ কমিয়ে এগিয়ে গেল ফয়সালের কাছে। সামিয়া, ফয়সাল ভাই। ফয়সাল, আরে সামিয়া, এসে গেছো? সামিয়া, হ্যাঁ আপনি ডেকেছিলেন? ফয়সাল, ওহ হ্যাঁ, মিট মাই গার্লফ্রেন্ড নিকিতা। সামিয়ার মনে হলো তার কানে ফয়সালের কথাটা বাজছে। সে কি সামিয়ার সাথে মজা করছে? কি চায় সে? সামিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে নিকিতা সামিয়াকে উদ্দেশ্য করে বলে, নিকিতা, আমি নিকিতা। তোমার কথা অনেক বলে ফয়সাল। তুমি সত্যিই অনেক কিউট একটা মেয়ে।
সামিয়া এখনো বিস্ফোরিত চোখে ফয়সালের দিকে তাকিয়ে আছে। নিজেকে কোনোভাবে সামলে নিয়ে বলল। সামিয়া গোমরা মুখ ধরা গলায়, এটাই আপনার সারপ্রাইজ ফয়সাল ভাই? ফয়সাল অবাক হয়ে সামিয়ার দিকে তাকাল। কিন্তু সামিয়ার দৃষ্টি নিচের দিকে। হয়তো তার কষ্টটা চোখের মাধ্যমে দেখাতে চাচ্ছে না। ফয়সাল ভ্রু কুঁচকে বলল, ফয়সাল, হুম। সামিয়া, কংগ্রাচুলেশনস বলেই সামিয়া পিছন ফিরে চলে আসল। একবারের জন্যও পিছন ফিরে দেখেনি সে। সোজা বাড়িতে চলে এলো। সাজ্জাদ সামিয়াকে ডাক দিল, সামিয়া কোনো সাড়া দেয় না। উপরে গিয়ে চেঞ্জ করে একটা ব্যাগে কিছু কাপড় ভরে নিয়ে নিজে একটা জিন্স আর কুর্তি পরে নিচে এসে সাজ্জাদকে বলল, সামিয়া ভাইয়া, আমি কিছুদিনের জন্য ট্রিপে যাচ্ছি। আমি জানি তুই খুব ভালো করেই জানিস আমি নিজের খেয়াল রাখতে পারব। সো টেনশন নট। আর আমি যে কাজে গিয়েছিলাম তাতে সফলতা পাইনি তা বলে এ নিয়ে নিজেকে শাস্তি দেওয়ার মতো বোকামি আমি করব না। তুই খুব ভালো করেই জানিস। আসছি। সাজ্জাদকে কিছু বলার সুযোগই দিল না সামিয়া। বলেই গেট থেকে বেরিয়ে কমলাপুর রেলস্টেশন গিয়ে উঠে পড়ল সিলেটের উদ্দেশ্যে। তার মন খারাপের একমাত্র ওষুধ হচ্ছে সবুজ অরণ্য। ট্রেনে উঠেই জানালার পাশে বসে এক দীর্ঘশ্বাস ফেলে মুচকি হাসি দিল। সামিয়া পরিবারের ছোট সদস্য হলেও প্রচুর ম্যাচুয়ারিটির সাথে সব কাজ করে। আর তার পরিবারের প্রতিটা সদস্যই স্বাধীন, তাই এ নিয়ে কোনো সমস্যা হয়নি। সাজ্জাদ বোনের এই পরিস্থিতি ঠিক মানতে পারল না। সে ফয়সালকে ফোন করল সবটা জানার জন্য। সাজ্জাদ, ফয়সাল। কি হয়েছে? ফয়সাল, সামিয়া ঠিকমতো বাড়িতে পৌঁছেছে? সাজ্জাদ, কি হয়েছে? ও তো তোকে প্রপোজ করার জন্য শাড়ি পরে নিজেকে গুছিয়ে তোর কাছে গিয়েছিল, তাহলে ও এভাবে আসলো কেন? ফয়সাল গোমরা মুখ, অবাক হয়ে, কি বলছিস? সামিয়া আমাকে প্রপোজ করতে এসেছিল? সাজ্জাদ, হ্যাঁ। তোকে কিছু বলেনি? ফয়সাল, শিট। আমি ওর মনের কথা মুখে আনতে নিকিতাকে নিয়ে আসি। যেন ও জেলাস ফিল করে আমার কাছে আসে, কিন্তু ও তো উল্টোভাবে কংগ্রেস করে চলে গেল। সাজ্জাদ, তোর থেকে আমার বোন যথেষ্ট ম্যাচুয়ার। ছাগলের মতো কি করে দিলই? ফয়সাল গোমরা মুখ, অস্থির গলায়, কোথায় এখন ও? সাজ্জাদ গোমরা মুখ, বেশ রেগে, হয়তো চলে গেছে প্রকৃতি বিলাসে। সামিয়ার মন খারাপের ওষুধ নিতে। জানি না কবে ফিরবে। ফয়সাল এখন নিজের বোকামোর জন্য নিজেই পস্তাচ্ছে। সে এই বোকামো না করলে সামিয়া আজ তার কাছে থাকত, খুব কাছে। রুবি কলেজ থেকে বের হয়েই দীপ্তকে দাঁড়িয়ে থাকতে দেখে ভরকে গেল। কোনো মতে পাশ কাটিয়ে যেতে নিলেই দীপ্ত শক্ত করে রুবির হাতটা চেপে ধরে। রুবির তৎক্ষণাৎ একটা ঢোক গিলে দীপ্তর দিকে তাকাল। দীপ্তর মধ্যে কোনো ভাবাবেগ না থেকে আরো ভয় পেল। দীপ্ত সুন্দর করে রুবির হাত টানতে টানতে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। রুবি দীপ্তর চোখ দেখেই চুপসে গেছে, তাই কিছু বলারও সাহস পাচ্ছে না। তবুও সাহস করে জিজ্ঞাসা করল, রুবি, দীপ্ত, আপনি আমাকে কই নিয়ে যাচ্ছেন? বাসায় আম্মু চিন্তা করবে। আমি বাসায় যাব। বেচারি পরক্ষণে দীপ্তর এক রামধমক শুনে একদম চুপ হয়ে গেছে। তবুও একটু সাহস সঞ্চার করে কথা বলতে চাইছে। দীপ্ত একটা সাইডে গাড়ি ব্রেক করে গাড়ির সবগুলো কাঁচ উঠিয়ে গাড়ি লক করে দিল, কিন্তু রুবির কথা বন্ধ হয়নি। তাই বাধ্য হয়ে দীপ্ত নিজের ঠোঁট দ্বারা রুবির মুখটা বন্ধ করল। রুবির চোখ বড় বড় হয়ে গেছে। জীবনে এ কোনো অনুভূতির সাথে দীপ্ত তার পরিচয় করাচ্ছে? একদম শান্ত হয়ে গেছে রুবি।
সাথে সাথেই তার চোখটা বন্ধ হয়ে গেছে আর দীপ্ত আছে তার কাজে ব্যস্ত। মন চাই। চলবে।